অনেকদিন যাবৎ ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু কাজ আর বিভিন্ন ব্যস্ততার কারণে করা হয়ে উঠছিল না। শেষমেশ কিছু সময় বের করে করেই ফেললাম। জুনের 20 তারিখ আমরা থাই ভিসা হাতে পাই অ্যান্ড 22 তারিখের ফ্লাইটের টিকিট করি। সেই কারণে টিকিট প্রাইস একটু বেশিই পড়েছিল। সো আমার অ্যাডভাইস থাকবে কয়েক মাস হাতে রেখে প্ল্যান করার। থাইল্যান্ডে ট্রাভেলের বেস্ট সময় হচ্ছে নভেম্বর টু মার্চ। মে থেকে থাইল্যান্ডে রেইনি সিজন শুরু হয়। রেইনি সিজনে ট্রাভেলের বেনিফিট হচ্ছে ফ্লাইট প্রাইস আর হোটেল প্রাইসেস কম থাকে, আর খারাপ দিক হচ্ছে বেশি বৃষ্টিপাত হলে টুরিস্ট প্লেসেসগুলো এবং যাওয়ার পথ টেম্পোরারিলি বন্ধ থাকতে পারে। সুবর্ণভূমি এয়ারপোর্ট আসলে অনেক বেশি সুন্দর ছিল। ভয় ছিলাম বৃষ্টি পাই কিনা, কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল। প্রথম দিন আমরা উঠি খাওসান রোডের একটা হোটেলে। পৌঁছেই টুকটুক নিয়ে বেরিয়ে পড়ি ওয়াটফো টেম্পলের উদ্দেশ্যে। 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল যেতে। এখানে এন্ট্রান্স ফি 300 থাই বাত পার পারসন, অ্যান্ড সকাল 8টা থেকে 6:30 পর্যন্ত এটা খোলা থাকে। টুকটুক ড্রাইভাররাও টুরিস্ট দেখলে অনেক বেশি ভাড়া চায়, সো ওদের চাওয়া প্রাইসের অর্ধেক থেকে বার্গেইন করা শুরু করতে পারেন। খাওসান রোডের কাছাকাছি হোটেল নেওয়ার আরেকটা কারণ হচ্ছে নাইট লাইফ দেখা। রাতের বেলা এত সুন্দর চারপাশ, সবাই যার যার মতো গল্প করছে ওপেন রেস্টুরেন্টগুলোতে বসে। আলাদাই একটা এনভায়রনমেন্ট। খাওসান রোডে স্ট্রিট ফুড আর থাই ম্যাসাজের রেট কম্পারেটিভলি কম দেখলাম অন্য জায়গাগুলো থেকে। থাইল্যান্ডে আসলে মাস্ট ট্রাই একটা আইটেম হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এমনিতেই আমার অনেক পছন্দ, বাট আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট থাই ম্যাঙ্গোস টেস্ট ডিভাইন। এই লোকটা আমাদের সামনেই আমাদেরকে বানিয়ে দিল, আর টেস্টের কথা আর নাই বলি। খেয়েছি আরও অনেক কিছু, পাইনঅ্যাপল ফ্রাইড রাইস, পাড থাই, হুইচ টেস্টেড নাথিং ফ্যান্সি। বাকি খাবারগুলোর ছবি তোলা হলেও ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। পরদিন সকাল সকাল উঠেই আমরা চলে যাই ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের ভিয়েটজেটের ফ্লাইট ছিল ক্রাবিয়ের সকাল 8টার। সেই দিন পুরোটা আমরা ক্রাবিতেই কাটাই। আমরা প্লেন থেকে নেমেই বৃষ্টি পাই, কিন্তু থাইল্যান্ডের রেইনি সিজনে শুরুর দিকের বৃষ্টির একটা ভালো দিক হচ্ছে যে এটা একটানা বেশিক্ষণ স্থায়ী হয় না, কিছুক্ষণ হয়ে বন্ধ হয়ে যায়। তো আমরা পুরো ট্রিপই বৃষ্টি এনজয় করেছি বলা যায়। আমরা ক্রাবিতে যেয়ে উঠি গ্রিন ভিউ ভিলেজ রিসর্টে। আমার রিসর্টটা অনেক পছন্দ হয়েছিল। এত সবুজে ঘেরা আর চারপাশে বড় বড় পাহাড় দেখে চোখ সত্যি জুড়িয়ে যাচ্ছিল। নাইট মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে আবার বৃষ্টির কবলে পড়লাম, যদিও তা 10 মিনিটই স্থায়ী হয়। পরে আবার হেঁটে পৌঁছে গেলাম আওনাং মার্কেট। গিয়ে দেখলাম লোকালরা আগুন দিয়ে একটা অ্যাক্ট পারফর্ম করছে গানের বিটের সাথে সাথে। এত এত খাবারের দোকান দেখে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। কর্নডগ, সুশি, মোচি কি ছিল না! কোরিয়ান, জাপানিজ, থাই, চাইনিজ সব টাইপের কুইজিনের দেখা পেলাম। এক দোকানে থাই ট্র্যাডিশনাল খাও সইও পেয়ে গেলাম। স্বাদ ছিল একদম অসাধারণ। রাতে হোটেলে ফেরার পর আবারও বৃষ্টি শুরু হলো। ভালোই লাগলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই ঘুম হয়েছিল। পরদিন সকাল সকাল উঠে চলে গেলাম শিপে ওঠার জন্য, কারণ সেদিন আমরা যাব ফিফি আইল্যান্ডস। আমরা একটা ব্লগ দেখে এইচআইপি সিভিউ রিসর্টে রুম বুক করি। এই হোটেলের রুমগুলো বিচের কাছে এবং পাহাড়ের উপরে হওয়ায় ভিউ এত সুন্দর ছিল কি বলবো। কিন্তু খারাপ দিক হলো যে অনেক সিঁড়ি বেয়ে ওঠা লাগে। পাহাড়ের উপরে হওয়ায় এতটা পথ সিঁড়ি বেয়ে ওঠা আসলেই অনেক টায়ারিং। আবার এটা মোটেও মেন আইল্যান্ডে না। মেন আইল্যান্ড থেকে ওরা পিক করার জন্য বোট পাঠায়, সেটাতে করে 15-20 মিনিটের পথ। তারা আরেকটা বিচে নামায় আমাদের, সেখান থেকে বাইকে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যায়। বোট হোটেলের একদম কাছে বেরানোর অপশনও থাকে, কিন্তু শার্কের উপদ্রবের কারণে তখন সেফ স্পটে নামাচ্ছিল সবাইকে। সেদিন ফ্রেশ হয়ে আমরা মেন আইল্যান্ড থেকে একটা বোট ভাড়া করি 1200 বাত দিয়ে, যেগুলো আমাদের নিকটবর্তী কিছু আইল্যান্ড ঘোরায়। মায়াবেতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্যে সেটা ট্যুরিস্টদের জন্য বন্ধ ছিল সেদিন। তো আমরা মাঙ্কি আইল্যান্ড সহ আরও কয়েকটা আইল্যান্ড এক্সপ্লোর করি। রাতে আর দূরে না গিয়ে ওই হোটেল থেকেই একটা ইয়ামি টুনা অ্যান্ড ভেজ পিৎজা অর্ডার করি। এই প্রথম আমরা 12 ইঞ্চের কোনো পিৎজা দুজন খেয়ে শেষ করতে পেরেছি। ফিফি আইল্যান্ডে শুধু এক রাতেরই প্ল্যান ছিল আমাদের। আমরা আবার ফেরত চলে যাই ক্রাবিতে, কারণ সেখান থেকে আবার পরদিন আমাদের ব্যাংককের রিটার্ন ফ্লাইট।
আমরা ক্র্যাবি ব্যাক করে আবার সেম হোটেলেই চেক ইন করি, যেহেতু আমাদের হোটেলটা অনেক বেশি ভালো লেগেছিল। ওদের এক একটা রুম এক এক থিমের। প্রথমটা কিছুটা জাপানিজ থিমের কাঠের কটেজ টাইপ ছিল, এবারেরটা আবার মডার্ন রুম, বাট ওদের সার্ভিস অনেক ভালো। এই হোটেলে দেখলাম প্রতি ঘন্টায় একটা জিপ ওদের গেস্টদের আওনাং বিচ পর্যন্ত নিয়ে যায়। এতে আসলে অনেক সেভ হয়। পরে আমরা রাতে আবার নাইট মার্কেটে গিয়ে আরও নতুন কিছু জিনিস ট্রাই করি। কিছু সি ফুড স্কিউয়ার্সও ট্রাই করি, যদিও খেয়ে লাগছিল যে এখনও কাঁচাই রয়ে গেছে। যাই হোক, খেয়ে পেটের কোনো সমস্যা হয়নি। পরদিন ব্যাংকক পৌঁছে সুকুমভিতের একটা হোটেলে থাকি আমরা এবং প্লাটিনাম শপিং মল থেকে শপিং করি। আমাদের ট্যুর অনেক স্বল্প সময়ের ছিল, হয়তো আরও বেটার ওয়েতে প্ল্যান করা যেতে পারত, কিন্তু এই ট্যুর থেকে যে এক্সপিরিয়েন্স অ্যান্ড মেমোরিজ আমরা পেয়েছি এটা সারা জীবন মনে গেঁথে থাকবে। সামনে আরও যেখানেই যাই না কেন, এই ট্যুরের জন্য সবসময় একটা স্পেশাল প্লেস থাকবে আমাদের হার্টে, অ্যাজ এটা আমাদের বিয়ের পর একসাথে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে আর এমন আরও ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা কিভাবে আমাদের ভিডিওকে আরও ইমপ্রুভ করতে পারি। উই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আশা করি দেখা হবে শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।